আচ্ছা, দেখো এইটার নিচের দিকে তাহলে যদি এমজি বল প্রয়োগ করা হয়, মানে করে আর কি কোনো বস্তু সাধারণত, তাহলে উপরের দিকে সমপরিমাণে একটা বল ক্রিয়া করে। এই যে সমপরিমাণ বল, এইটাকে আর বলা হয় গতির, এই যে সরি অভিকর্ষ বলের বিরুদ্ধে যে বলটা কাজ করে সেটাকে সবসময় মনে রাখবা, এইটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই ম্যাথের ক্ষেত্রে এই ম্যাথের ক্ষেত্রে তাহলে দেখো তো আর ইকুয়ালস টু কি এমজি না? কারণ এই দুইটা সমান হতে হবে তো, তা না হলে তো বস্তুটা এই যে এই জায়গায় থাকবে না। তাহলে দেখো এখানে আমরা বলছিলাম কি, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইকুয়ালস টু হ্যাঁ, এটা কি এফ আর এস। ইকুয়াল মাইনাস এমজি হয়? কি বললাম, মাইনাস? আর ইকুয়াল মাইনাস এমজি কি হবে, যেহেতু এটা অভিকর্ষ মাইনাস হবে বলের কেন? বিরুদ্ধে কাজ করতেছে? বিরুদ্ধে কাজ করুক, এটার দুইটা মান সমান না, আমরা তো মান নিয়ে কাজ করতেছি শুধু। ও দেখো আচ্ছা। এখানে কোনো চিহ্ন দিছি? শুধু মান না নিয়ে কাজ ভাইয়া। করতেছি। ওইটাতে তোমাদের এরকম করে লেখা ছিল যে এফ ইকুয়ালস টু মাইনাস এফ টু, তখন ভেক্টর চিহ্ন দেওয়া ছিল। এটা হ্যাঁ। এখন শুধু আমরা মান নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এইটুকু তো বুঝতে পারছো তাই না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন আমরা বললাম যে এটা হচ্ছে 110 নিউটন মনে করো, এই ঘর্ষণ বলটা হচ্ছে 110 নিউটন। আমি তোমাকে বলে দিলাম, যদি তাহলে 150 নিউটন বল আমি প্রয়োগ করি আর বস্তুর ভর যদি 2 কেজি হয়, বস্তুর ত্বরণ কত? বস্তুর ত্বরণ কত? ঠিক আছে, মানে ম্যাথটা হচ্ছে এটার ঘর্ষণ বল এফ এস, বাংলা লিখলাম না, 110 নিউটন। আমি যদি এফ মানের একটা বল, এই বলটা হচ্ছে 150 নিউটন বল প্রয়োগ করি, বস্তুর ভর যদি 2 কেজি হয়, তাহলে বস্তুর ত্বরণ কত? 75 মিটার/সেকেন্ড স্কোয়ার। কত? 75 মিটার/সেকেন্ড স্কোয়ার না ভাইয়া? এই যে দেখো এখন। আচ্ছা, এই বস্তুটা সরানোর জন্য আগে আমার কত মানের বল দরকার? আগে তো ঘর্ষণ বলটাকে অতিক্রম করতে হবে, তারপর তো তুমি যাইতে পারবা। মনে করো, দেখো ও আচ্ছা আচ্ছা। জি ভাইয়া। তুমি এই রাস্তাতে যাবা, ঠিক আছে, তোমার কাছে আছে হচ্ছে 10টা গুলি আছে, আর এই রাস্তায় তোমার সামনে দাঁড়ায় আছে 5 জন। আগে তো তোমার এই 5টা গুলি দিয়ে এই 5 জনকে মারতে হবে, তারপর তো তুমি এই পাশে যাবা। এই পাশে যাওয়ার পর তাহলে তোমার গুলি থাকবে কয়টা? তুমি 5টা গুলি নিয়ে যাবা না? 5। সেম কাজটা হবে এখানে। হ্যাঁ ভাই। আগে এই 10 নিউটন, আগে 0.04 ঘর্ষণ বল হবে না? অতিক্রম করতে হবে। আচ্ছা, আমি বের করে দেখাচ্ছি, দেখো। তাহলে তোমাদের আগে যেটা বের করতে হবে, আসলে বস্তুর উপরে কত বল কাজ করতেছে সেটা বের করতে হবে। এই কাজ করতেছে কত বল, এটাকে বলা হয় হচ্ছে এফ নিট, মানে কতটুকু কাজ করতেছে। এটা কাজ করার জন্য দেখো তো, আমি যেই বল দিব তার থেকে ঘর্ষণ বলটা বাদ যাবে না, কারণ ঘর্ষণ বল তো আমার কাজ করতেছে না, এটা তো গতির বিরুদ্ধে কাজ করে। তাহলে এফ নেট ইকুয়ালস টু, এটা বলা হয় এফ মাইনাস এফ এস। ঠিক এফএস। আছে, তার মানে দেখো তো 150-এর মধ্যে 110 নিউটন আমার হচ্ছে ঘর্ষণ বল পার করার জন্য নষ্ট হয়ে যাবে, তাহলে থাকতেছে 40 নিউটন। এই যে 40 নিউটন বল, এইটা আমার বিশ হচ্ছে এখানে মিটার কাজ পার করবে। সেকেন্ড ঠিক আছে, এইটা ইকুয়ালস টু, এখন তোমরা লিখবা এফ নেট ইকুয়ালস টু হ্যাঁ ভাই। এম এ। তাহলে এখান থেকে এর মানটা যদি বের করতে চাই, এফ নেট ডিভাইডেড বাই এম, মান বসাও, দেখো উপরে দিয়ে দিচ্ছি। এফ নেটের মান হচ্ছে এফ নেট 40 ইন্টু, তাহলে 20 মিটার/সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছো সবাই ম্যাথটা? এইটার মাধ্যমে একটা কেস কিন্তু শেষ করলাম। যদি একটা বস্তু এরকম স্থির অবস্থায় থাকে, তুমি এইদিকে যে বলটা প্রয়োগ করবা, এইখান থেকে আগে তোমাকে ঘর্ষণ বলটা বাদ দিতে হবে। ঠিক আছে, ঘর্ষণ বল বাদ দিয়ে এফ নেটটা হিসাব করতে হবে।
আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে এখনই আরেকটা ম্যাথ ত্বরণ দেখো। গুণ করতে হবে না জি এর মান। বুঝিনি কিসের মান? এম এর সাথে জি এর মান গুণ করতে হবে না। এম এর সাথে জি এন করবা, এখানে তো এফ নট বের করতেছি আমরা, এম এ না, এফ ইকুয়ালস টু এম এ না, জি কেন আসবে এখানে? এটা তো আর এর মান যখন বের করবা তখন এম জি আসবে। আচ্ছা ভাইয়া। আচ্ছা দেখো, এখানে আমি হচ্ছে আরেকটা ম্যাথ পরের স্লাইডে দিচ্ছি, এই স্লাইডে না। আচ্ছা এভাবে না দেই, আরো একদম ভালো করে তোমাদের একদম ক্লিয়ার করে দিই তাহলে। দেখো ম্যাথটা একটু পড়ো। দেখো 5 কেজি ভরের একটা বস্তুর উপরে তুমি 20 নিউটন বল প্রয়োগ করতেছো। বস্তুটি চলার উপক্রম হয়েছে, চলার উপক্রম যখন লেখা থাকবে তখন এটা কিসের মান, এই 20 নিউটনটা কিসের মান দেওয়া আছে? তোমাদের বলছিলাম এভাবে দাগ দিয়ে দাগ দিয়ে লিখে নিবা, ফিজিক্সে সবচেয়ে এটা ভালো। তাহলে 5 কেজির নিচে লিখে নিবা এটা কিসের মান সীমান্তিক দেওয়া আছে, এম এর ঘর্ষণ, মান। সীমান্তিক ঘর্ষণ। এইটা দেওয়া আছে হচ্ছে এফ এস, সীমান্তিক ঘর্ষণ মান দেওয়া আছে না? আচ্ছা, হ্যাঁ ভাইয়া। এখন তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের আমার সূত্রটা কি ছিল? দেখো তো, মিউ এস ইকুয়ালস টু কি ছিল? এফ এস ডিভাইডেড বাই আর দেয়া ছিল না? তাহলে এখান থেকে হিসাব করো মিউ এস এর মান কত দেয়া আছে? 20। আর আর ইকুয়ালস টু আমরা কি জানি? এম জি। তাহলে উপরে 20, নিচে হচ্ছে এম এর মান 5, জি এর মান 9.8। কত আসে এটা? 0.4 আসে কি? আসতে পারে, ওইরকমই আসবে, হ্যাঁ। জিরো পয়েন্ট 41 আর কি, 40, এটা তো 0.41 মিটার। ও সরি, বলো তো এটা একক কি বলো তো দেখি। মিউ এস এর একক কেউ বলতে পারো? মিউ এস এর একক কি? নিউটন পার কেজি। নিউটন মিটার, নিউটন পার মিটার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, নিউটন পার মিটার। এম জি মানে, আচ্ছা দেখো এম জি মানে কি, এটাও একটা বল না, এটার একক তাহলে কি? কেজি বা তাহলে এত একক মনে হয় ভাই, ভাইয়া। হ্যাঁ, এম জি এর হচ্ছে দেখো, এইটার এককও নিউটন। এম জি মানে কি, একটা বল না, এটা হচ্ছে ভর ইনটু ত্বরণ। এই 20 নিউটন, এটা উপরে কি দেয়া আছে বল, এটাও একটা নিউটন, তাহলে নিউটন নিউটন কেটে গেল না? এই মিউ এস এর কোনো একক নাই, এটার কোনো একক নাই। ঠিক আছে, এটা মনে রাখবা, মিউ এস এর কিন্তু কোনো একক নাই। দুইটা বলের অনুপাত। হ্যাঁ, এটা হচ্ছে শুধু একটা অনুপাত। ম্যাথটা বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। এখন তাহলে যদি আমি বলি গতীয় ঘর্ষণ গুণাঙ্কটা কি, এক সেম জিনিস না? দেখো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যখন তুমি নিবা তখন গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে এই গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মিউকে যখন হিসাব করবা তখন সেম জিনিস, শুধু উপরে এখানে স্থিতি ঘর্ষণটা ছিল,
এখানে গতি ও ঘর্ষণ আসবে, আর নিচে আসবে হচ্ছে আর। ঠিক আছে, আর কোনো চেঞ্জ নেই। আমি এফ কে এর মানটা যদি বের করতে পারি তাহলেই তো আমার হয়ে যাচ্ছে, আর তো আমি এমজি দিয়ে বের করতে পারবো, তাই না? এফ কে কি ওটা গতি ও ঘর্ষণ গুণাঙ্ক এফ কে? এটারও তো একক থাকবে না। দেখো তো, এফ কে মানে কি, এটা একটা বল না, উপরে নিউটন, নিচে আর মানে কি এমজি, এটাও একটা নিউটন, তাহলে নিউটন নিউটন কেটে যাবে, এটারও কোনো একক নাই। বেশিরভাগ দেখবা এরকম গুণাঙ্ক লেখা থাকলে এগুলো একক থাকে না, সবগুলা না, বেশিরভাগই দেখবে একক থাকে না, কিছু কিছু থাকে অবশ্য, বেশিরভাগই থাকে না এগুলা, সাধারণত অনুপাত হয়। আচ্ছা, এই টাইপের একটা ম্যাথ দেখো, এইগুলা ম্যাথ আমি করাচ্ছি না, এগুলা কিন্তু আরো প্র্যাকটিস করবা, তোমরা বই থেকে আরো প্র্যাকটিস করবা। আমাদের প্র্যাকটিস করার জন্য কিছু কিছু ম্যাথ দিব নি, বই করবা, প্লাস আমি কিছু ম্যাথ দিব নি প্র্যাকটিস করার জন্য। ওকে ভাইয়া। আচ্ছা দেখো, হ্যালো ভাইয়া। ভাইয়া 2 কেজি সায়েন্স দিতে ভরের, বলবো মনে হয়। কথা বুঝিনি। এখন ম্যাথটা ভালো করে দেখো, এই ম্যাথটা বুঝলে মানে অনেক কিছু বোঝা যাবে আর কি, এই ম্যাথটা যদি বুঝতে পারো। 2 কেজি ভরের একটা বস্তুর উপরে আমি 20 নিউটন বল প্রয়োগ করতেছি, বস্তুটা যাচ্ছে 6 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে, বলছে গতি ও ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা, গতি ও ঘর্ষণ গুণাঙ্ক বের করার জন্য দেখো তো আমার কি দরকার, এই মিউকেটা বের করার জন্য আমার দরকার এফ কে আর আর। এখানে এগুলো দেওয়া আছে, তাহলে কি, দেখো এফ এ দেওয়া আছে, এম ও দেওয়া আছে, এও দেওয়া আছে, বের করবা কি তাহলে, সবই দেয়া আছে। এখন কেউ লক্ষ্য করছো নাকি, দেখো 20 নিউটন কোন একটা বস্তুর এফ ইকোয়াস কি আমরা জানি এম এ না, তাহলে 2 কেজি, ধরে নাও এফ এর মান দেওয়া আছে 20, আর এম এর মান 2 কেজি ভরের উপর একটা বস্তুর উপর যদি তুমি দাও, তাহলে কত হওয়ার কথা দেখো তো, ত্বরণ। 2 কেজি ভরের একটা বস্তুর উপরে আমি যদি 20 নিউটন বল প্রয়োগ করি, হওয়ার কথা কত দেখো তো, 10 মিটার/সেকেন্ড স্কয়ার হওয়ার কথা ছিল না? এটা হওয়ার কথা জি ছিল, ভাই। কিন্তু প্রশ্নে আমি বলে দিছি বস্তুটা দেখো যাচ্ছে 6 মিটার/সেকেন্ড স্কয়ার, এত ত্বরণে। তার মানে কিছু পরিমাণ বল আমার নষ্ট হয়ে গেছে, তাই না? তাছাড়া তো এত কম হতো না, 10এই তো যাইতো। এখন কতটুকু নষ্ট হয়েছে, এই নষ্ট হওয়ার পরিমাণটাই কি আমাদের ঘর্ষণ বল না? ভাইয়া আরেকবার একটু। আরেকবার। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, এখন দেখো, আর বলছি, 20 নিউটন বল 2 কেজি ভরের উপরে যদি তুমি দাও, তাহলে হওয়ার কথা কি দেখো, এই যে এই পাশে দেখাই দিলাম, 10 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে এই বস্তুটা যাওয়ার কথা। কিন্তু প্রশ্নে আমি বলে দিয়েছি দেখো, যে 2 কেজি ভরের একটি বস্তুর উপরে 20 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি 6 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করলো। তার মানে এখানে কিছু পরিমাণ বল নষ্ট হয়ে গেছে, এটা তো মানো, তাই না? তাছাড়া তো এত কম ত্বরণ হতো না, ত্বরণ তো 10 মিটার/সেকেন্ড স্কয়ার হতো। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এই নষ্ট যেটুকু হয়েছে এইটুকু যদি আমি বের করতে পারি, নষ্টটা আসলে কিসের কারণে হয়, ঘর্ষণের কারণে হয় না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এই যে ঘর্ষণটা, এটাই তো সেই ঘর্ষণ। এই নষ্ট হওয়ার পরিমাণটা আমি যদি বের করতে পারি, তাহলেই তো মিউকের মান বের করতে পারবো, আর আর এর মান তো বের করা ব্যাপার না এমজি দিয়ে। আচ্ছা, এটা তাহলে আমরা কেমনে বের করবো দেখো, তোমাদের আমি একটু আগেই বলে দিচ্ছি, দেখো একটা সূত্র, সেটা হচ্ছে এফ নেট, মানে এফ নেট বল
এইটা ইকুয়ালস টু আমি কত প্রয়োগ করতেছি, মাইনাস এফ এস বা এফ কে, যেটাই বলো, মানে ঘর্ষণ বল আর কি। ঠিক আছে, আমার বের করতে হবে এফ কে। তাহলে এখন দেখো এফ কেটা যদি এই পাশে চলে আসে, তাহলে কি আসবে? এফ মাইনাস এফ নিট বল। হ্যাঁ, এফ হচ্ছে তোমার প্রয়োগকৃত বল, তুমি কত বল প্রয়োগ করতেছো? 20 নিউটন না? তাহলে এইটা হচ্ছে 20 নিউটন। আর একটু আগে দেখো বলছে যে এফ নিট এইটা ইকুয়ালস টু হচ্ছে এম এ। ঠিক আছে, তাহলে এইটা 20 মাইনাস 2 × 6, তাহলে এইটা দেখো বিয়োগ করলে আসবে 8 নিউটন। দেখো এইটা বুঝতে পারছো সবাই? এই, এটা তোমাদের বোঝানোর জন্য তো করলাম, এটা করার দরকার নেই, এটা ম্যাথের দরকার নেই। এটুকু বুঝতে পারছো কি সবাই? জি জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা এখন শুধু এখানে মান তাহলে বসাই দাও। এফ কে এর মান আমি কত পাইলাম? 8 নিউটন। আর নিচে আসবে হচ্ছে এম জি, বসাই দাও। এটা 8, এম হচ্ছে 2 কেজি, আর এটা 9.8। ভাইয়া বাহ, এফ কে এর মান নির্ণয় কি দেখান লাগবে না অঙ্কে? হ্যাঁ লাগবে তো, এটা হচ্ছে পাশে করে নিবা, এখানে দিয়ে এটা করে নিবা, এটা তো অবশ্যই দেখাতে হবে। এইগুলা এখন এরকম করে করতেছ না, যখন আরো কয়েকবার করবা এগুলা করে, যখন প্র্যাকটিস করবা তখন আর এগুলো আলাদা করে করবা না, তখন দেখবা এই যে এর ভিতরে এগুলা করে চলে যাচ্ছে। এইটার মানও কেন জানি ওইটাই আসে, মানে মিলে গেছে আর কি কোনোভাবে। 0.41। ওইটার পরীক্ষার সিস্টেম জানো কি তোমরা? যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবা, হালকা করে দেখায়। না ভাইয়া। এই যে এটা হচ্ছে না ভাইয়া। এরকম খাতা থাকে। আগে ছিল কি, এই খাতার 3টা অংশ থাকতো, 3টা ম্যাথ করতে, তো এখন সিস্টেমটা এরকম। এই পেজের মধ্যে এরকম করে ভাগ করা থাকে, এরকম একটা বক্স থাকে। এই বক্স প্রথমে এইটুকুতে হচ্ছে প্রশ্ন থাকে, বাকি এই অংশের মধ্যে তোমাকে লিখতে হবে। আবার নিচেও সেম এরকম 2টা বক্স থাকে, এইটুকুতে প্রশ্ন মনে করে থাকলো, আর যেটুকু জায়গা থাকবে ওইটুকুর মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে। মানে মোটামুটি 3 ইঞ্চি, মানে আঙ্গুল দিয়ে মোটামুটি, আঙ্গুল দিয়ে মোটামুটি 3 আঙ্গুলের মতো জায়গা পাবা। তাহলে ওই জায়গার মধ্যে এগুলো তো একদম সিম্পল ম্যাথ, এগুলো তো আসবেই না, এগুলো ম্যাথ আসবে, ওইগুলো দেখাবো নি। তাহলে চিন্তা করো 3 আঙ্গুলের মধ্যে এগুলো ম্যাথ করতে হয়, তাহলে তোমাকে কতটা শর্টকাট দিয়ে করতে হবে। মানে শর্টকাট ইউজ করতে হবে না এই ম্যাথটাই। তুমি দেখো তো, আমি যদি একবারে এরকম করে করতাম, এফ কে এই জায়গায় এক লাইনে হয়ে যেত, এই সূত্রটা লিখলাম, লিখে আমি ক্যালকুলেটরের মান বসাই দিলাম, উপরে লিখলাম 20 - 2 × 6 / 2 × 9.8, লিখে একবারে করতে পারতাম না এই ম্যাথটা? ওই পরীক্ষাগুলোতে এইভাবেই করতে হয়। তোমার এইরকম ডিটেলস করার কোনো ওয়ে নাই। বোর্ড পরীক্ষায় এরকম ডিটেলস করে দেখাবা, সমস্যা নাই, কিন্তু অ্যাডমিশনে আসে ডিটেলস করার কোনো ওয়ে নাই। ঢাকা ভার্সিটিতেও মোটামুটি এইরকমই। ঢাকা ভার্সিটিতে এরকম একটা পেজ থাকে, পেজগুলো অবশ্য বড় বড়। ঢাকা ভার্সিটিতে এরকম ভাগ করা থাকে, এই এখানে একটা ম্যাথ থাকে, এইরকম জায়গায় থাকে। ও সরি, ঢাকা ভার্সিটিতে প্রশ্নের মধ্যে এরকম থাকে না, ঢাকা ভার্সিটিতে আলাদা প্রশ্ন থাকে, এখানে শুধু উত্তর লিখতে হয়, নাম্বার দিয়ে তুমি শুধু উত্তর লিখবা। এখানে 1 নাম্বার দেওয়াই আছে, তুমি এখান থেকে শুধু উত্তর লিখবা, প্রশ্নপত্র আলাদা। এই না 2 নাম্বার এখানে অ্যান্সার করবা, এরকম আর কি। এটা ঢাকা ভার্সিটিতে থাকে। তার মানে যার লেখা যত ছোট তত ইয়ে ভালো। লেখা ছোট না, যার মাথা যত ছোট তার তত সুবিধা। মানে যত ছোট করে একটা ম্যাথ তুমি করতে পারো, লেখা মাথা এমনি ছোট ছোট। হয়ে যাবে তখন। হ্যাঁ, যত ছোট ভাই করে ম্যাথ আইবিএ করতে কি? পারো। আইবি ওটা আলাদা জিনিস, ওটা হচ্ছে, ওটা মূলত হচ্ছে কমার্সের জন্য, কমার্সের জিনিসপত্র পড়ানো হয় আর কি। কিন্তু ওইটা বর্তমানে বলা যায় বাংলাদেশের সেরা সাবজেক্ট, আইবি। যাই হোক, এগুলা জানা দরকার, কিন্তু এগুলো একটু জানবা, ইউটিউব ঘাটবা, ইউটিউব ঘাটলে এগুলা বুঝে যাবা যে কোনটাতে আসলে কি হয়। আগের ম্যাথটা আইবিএতে আমরা আচ্ছা। পরীক্ষা দিতে পারবো না ভাইয়া? হ্যাঁ পরীক্ষা দিতে পারবো না, মানে ওই সায়েন্সের গুলাই বেশি পরীক্ষা দেয় ওখানে। মানে ওইটা ওইটা এখন ভবিষ্যতে রয়্যাল কি হওয়ার সাবজেক্ট। সম্ভাবনা আছে ওইটা? ভবিষ্যতে ওইটা মোটামুটি বিজনেস নিয়ে হচ্ছে পড়াশোনা আর কি। ওইটা নিয়ে ভবিষ্যতে তুমি কোম্পানির চেয়ারম্যান, সরি, জিএম হবা, জেনারেল ম্যানেজার, মানে এই টাইপের আর কি, ব্যবসা রিলেটেড পড়াশোনা আর কি।
বুয়েট থেকে পাশ করার পরে দেখবা এটা, এখনো তোমরা হচ্ছে কেবল নতুন উঠছো তো দেখোনি, বুয়েট থেকে হচ্ছে বিএসসি করার পরে অনেকে হচ্ছে এমবিএ, ঢাকা ভার্সিটি এমবিএ করে, মাস্টার্স করে হচ্ছে এমবিএ, মানে আইবিএ থেকে মাস্টার্স করে আবার, চাকরির জন্য সুবিধা পাওয়া যায়, যারা দেশে থাকে আর কি। আপনি কি করবেন ভাইয়া? দেখা যাক, আল্লাহ ভরসা, এটা রেজাল্টের উপর ডিপেন্ড করে। ভাইয়া ভালো কানাডা রেজাল্ট থাকলে বাইরের দেশে, আল্লাহ ভরসা, দেখা যাক কোন দেশে যাওয়া যায়, আর যদি না হয় তাহলে বাংলাদেশেই দেখা যাক ভবিষ্যতে কি আছে। তোমরা এগুলা পরীক্ষা পদ্ধতি সম্পর্কে একটু জানবা। আমি ঢাকা ভার্সিটি পরীক্ষা তো প্রিপারেশন সারা দিছিলাম। হ্যাঁ, যে বলে কারণে চলার উপক্রম হয় সেটাই হচ্ছে এপিএস। আমাদের হচ্ছে 4 জুন বুয়েটের আমি হচ্ছে পিলি পরীক্ষা দিছিলাম। বুয়েট পিলি এক্সাম ছিল, এটা হয় 100 মার্কসের এমসিকিউ এক্সাম হয় আর কি। এইটা দিয়ে আসছে, এটাতে টিকলে তারপর তো রিটেন এক্সাম। 18 জুন পরীক্ষা হয়েছে রিটেন এক্সাম, বুয়েটের রিটেন এক্সাম হয়েছে। আমার তো ফুল টার্গেট ছিল এটার উপরে। মাঝখানে 10 জুন আমাদের দিছে হচ্ছে ঢাকা ভার্সিটি পরীক্ষা, এটা একদম প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিছি, কোনো প্রিপারেশন ভাইয়া নিই প্রিলি আর ঢাকা রিটেন ভার্সিটি। কি জিনিসটা? পিডি হচ্ছে 100টা এমসিকিউ থাকে, 60 মিনিট সময়। এটাতে 18,000 পরীক্ষা দেয়, এই 18,000 জনের মধ্যে 6,000 জন পিলিতে টিকে, 6,000 জনকে নেয়। এই 6,000 জন আবার মাই রিটেন গড। পরীক্ষা দেয়, সেই 6,000 জনের মধ্যে চান্স পাই। এখন তো সিট বাড়াইছে, 1302টা সিট হয়েছে, আমাদের সময় 1272 ছিল। হাই হাই ভাইয়া কি এটা কি অবস্থা! মার্কের উপর ভাইয়া 18,000? ওই যে যে আচ্ছা, পুরা পদ্ধতিটা তোমাদের আমি বলতেছি, সবার জন্যই বলতেছি যারা হচ্ছে, আচ্ছা দেখো, তোমাদের অনেকেই হয়তো এগুলো ধারণা নেই, এগুলো একটু বলে দিই, তোমাদের দরকার। দেখো, প্রথমে যেটা দেখো সেটা হচ্ছে বুয়েটের এক্সাম সিস্টেম, তারপর মেডিকেল আর ঢাকা ভার্সিটি তিনটাই দেখাচ্ছে। বুয়েটের হতে প্রথমে যখন সার্কুলার দিবে তখন তোমাদের বলে দিবে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে এইরকম একটা মার্কস থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আমাদের সময় চাইছিল ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটা মিলে 400-র মধ্যে 372, আর ম্যাথে 200-র মধ্যে হচ্ছে 170 থাকলে অ্যাপ্লাই করতে পারবা। আর এই বছর মার্কস বলে, এই বছর শুধু বলছে যে এইগুলাতে প্লাস থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবা। এইটা থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। তুমি অ্যাপ্লাই করছে মনে করো হচ্ছে 20,000 জন, সাপোজ ধরো 20,000 জন অ্যাপ্লাই করছে, এদের মধ্যে যাদের মার্কস বেশি সে 18,000 জনকে নিবে, বাকিগুলা বাদ। যতগুলো অ্যাপ্লাই করবে তার মধ্যে 18,000 জনকে নিবে। ঠিক আছে, তাহলে দেখো, প্রথম তোমার হচ্ছে কয়টা ধাপ। প্রথম ধাপ হচ্ছে তোমাকে এই মার্কস তুলতে হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। সেকেন্ড ধাপ হচ্ছে এই 20,000 জন বা যতই অ্যাপ্লাই করছে তাদের থেকে মার্কস তোমার বেশি থাকতে হবে, মানে এই 18 জনের মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে সেকেন্ড ধাপ। এই 18,000 জনের হচ্ছে প্রিলি এক্সাম, 100 মার্কসের এক্সাম হয়, 100 মার্কসের এক্সাম, সময় মাত্র 60 মিনিট, এমসিকিউ এক্সাম হয় এটা। এইটাতে 6,000, এই 18,000 জন পরীক্ষা দেয়, এর মধ্যে 6,000 জনকে নেই। চতুর্থ ধাপ হচ্ছে মেইন ধাপ, এইটাই হচ্ছে মেইন 400 মার্কসের রিটেন এক্সাম। সময় হচ্ছে 2 ঘন্টা, 40টা ম্যাথ, ম্যাথের থাকে 13টা, ফিজিক্সের সরি ম্যাথের 14টা, ফিজিক্সের 13টা, কেমিস্ট্রি 13টা। এই 40টা প্রশ্ন থাকে, 40টা, 400 মার্কস, 10 মার্কস করে, সময় মাত্র 2 ঘন্টা। মানে একটা ম্যাথে মাত্র 3 মিনিট সময় পাওয়া যায়। এইটাতে পরীক্ষা দিয়ে র্যাঙ্ক প্রকাশ করে, এইটার মার্কস দেখায় না, কোনো পরীক্ষায় মার্কস দেখায় না বইটা। এই 4টা ধাপ পরে তারপরে বইটা আসতে হবে, 4টা ধাপ। অন্যান্য ভার্সিটি কিন্তু এরকম না, একটা পরীক্ষা দিলে ওইটা দিয়ে হলে হলো, না হলে নাই, এইরকম আর কি। তারপর দেখা হচ্ছে মেডিকেলের সিস্টেমটা কেমন। তোমার এসএসসি তে যে জিপিএ আছে না, সাধারণত সবারই তো মোটামুটি আশা করি জিপিএ 5 আছে, দু একজন হয়তো নাও থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। এসএসসি যে জিপিএ আছে এইটাকে গুণ করে 16 দ্বারা, তাহলে কত হয়? 80 মার্কস। এইচএসসির যে জিপিএ আছে, এই ইন্টারমিডিয়েটে যে জিপিএ পাবা, এইটাকে গুণ করে কত দ্বারা ভুলে গেলাম, 21,
25 দ্বারা। 24 দ্বারা মেবি, হ্যাঁ 24 দ্বারা। তাহলে এই দুইটা মিলে তোমার মার্কস কত হলো? 200 মার্কস। এখানে হচ্ছে 200 মার্কস। আর এই যে 100 মার্কসের এমসিকিউ পরীক্ষা হয়, এই মোট হচ্ছে 300 মার্কস। 100 মার্কসের এমসিকিউ এর মধ্যে বায়োলজিতে থাকবে 30টা, কেমিস্ট্রিতে পাবা 25টা, ফিজিক্সে পাবা 20টা, তারপরে হচ্ছে ইংলিশে 15টা, সাধারণ জ্ঞান জেনারেল নলেজ এইটার থাকে হচ্ছে 10টা। এই মোট 100টা এমসিকিউ। এটা হচ্ছে মেডিকেল সিস্টেম। ডিউ এর সিস্টেমটা দেখো। ডিউ সিস্টেম হচ্ছে তোমাকে 4টা সাবজেক্ট অ্যান্সার করতে হবে, এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট। এর সাথে তোমাদের দেখো কারো ফোর্থ সাবজেক্ট কিন্তু ম্যাথ, কারো ফোর্থ সাবজেক্ট কিন্তু বায়োলজি। যাদের যেটা মেইন, মনে করো তোমার ম্যাথ হচ্ছে ফোর্থ হবে, তাহলে বায়োলজি মেইন, তাহলে বায়োলজি অ্যান্সার করতে হবে। মানে যেটা মেইন সেটা অ্যান্সার করতে হবে। এইটার পাশাপাশি আর 3টা সাবজেক্ট থাকে, এই 3টা থেকে অ্যান্সার করতে হয়। তোমার বায়োলজি মনে করো মেইন, ম্যাথ হচ্ছে 4, তাহলে তোমার ম্যাথ, ইংলিশ, বাংলা, এই 3টার মধ্যে তুমি যে কোনো একটা অ্যান্সার করতে পারবা। সবচেয়ে বেটার হয় 4টায়, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এটাই থেকে এটাই দেখাচ্ছি। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটাতে হচ্ছে 15টা করে এমসিকিউ থাকবে, 15 মার্কস। আর 4টা রিটেন থাকবে 10 মার্কস, 2.5 মার্কস করে 10 মার্কস। তাহলে কি প্রত্যেকটা সাবজেক্টে 25 মার্কস। এই মোট 4টা সাবজেক্টে 100 মার্কস। আর জিপিএ এর উপরে থাকে হচ্ছে 20 মার্কস। তোমার এসএসসির জিপিএ কে গুণ করা হয় হচ্ছে 1.5 দ্বারা। এসএসসির জিপিএ ইন্টু 1.5, তোমার যদি জিপিএ 5 থাকে তাহলে এটাতে 7.5। আর এইচএসসির জিপিএ কে গুণ করা হয় 2.5 দ্বারা, এটা হচ্ছে 12.5। এই হচ্ছে 20 মার্কস মোট। তাহলে 120-এ রেজাল্ট কাউন্ট করা হয়। আমি পাইছিলাম 120-এ হচ্ছে 86 কত ভুলেই গেছি, 2.5 কি 7.5 এরকমই। আর ঢাকা ভার্সিটির সিট হচ্ছে মোটামুটি কত সিট, 1800 না কত জানি সিট। কিন্তু চান্স পাওয়া যায় মোটামুটি 4000-এর যদি ভিতরে তোমার যদি র্যাঙ্ক থাকে তাহলে চান্স পাওয়া যায়। কেমনে বলো তো দেখি। আর বুয়েট মেডিকেলে ওরা যা। ওই যে বুয়েট মেডিকেলে চলে এই যাবে। যে দেখো, যারা বুয়েটে চান্স পাইছে না 1200 জন, এরা সবাই ঢাকা ভার্সিটিতেও চান্স পাইছে। এই এটা ভর্তি তো হবে না, এগুলো সিট ফাঁকা। মোটামুটি 4000-এর মধ্যে র্যাঙ্ক থাকলে ঢাকা ভার্সিটি হয়ে যায়। আর মেডিকেলের সিট হচ্ছে 4350 মেবি, কি 4300 এরকমই আর কি। মেডিকেলের সিট হচ্ছে 4350 কি 4300 এরকমই আর কি। আর ডিএমসি সিট মেবি হচ্ছে 200 কি ভাইয়া 220টা এরকম। হ্যাঁ, হচ্ছে যে বায়োলজি যদি মেইন করে নেই অথবা ফোর করি মেডিকেলে, সেক্ষেত্রে কি হবে মানে? এইগুলাতে কোনো ঝামেলা নাই, সব ঝামেলা ঢাবিতে। মেডিকেলেও সমস্যা নাই, বুয়েটেও ঝামেলা নাই। তোমার যেটা তোমার ইচ্ছা ফোর করো। সমস্যা হবে ডিউইতে, তোমার যেটা মেইন সেটা অ্যান্সার করতেই হবে। কোর্স হবে তুমি বাদ দিয়ে ভাইয়া বাংলা ইংলিশ অ্যান্সার করতে পারবা। মানে মেডিকেলে কয়টা আনসার করতে হবে? কয়টা সাবজেক্টে? 4টা? না, মেডিকেলে এগুলো 5টাই, এইগুলো 5টাই অ্যান্সার করতে হবে, কোনোটা বাদ দেওয়ার কোনো অপশন নাই মেডিকেলে। এবছর মেডিকেলে কাটমার্ক হচ্ছে কত, 66.75 বুঝি এই বছরে কাটমার্ক। আমাদের সময় কাটমার্ক ছিল অনেক বেশি, 72.75। কোশ্চেন একটু সহজ হয়েছিল, কাটমার্ক আমাদের সময় বেশি ছিল। এই বছর কোশ্চেন কঠিন হয়েছে, এই জন্য কাটমার্ক একটু কম। ভাইয়া আপনি রাজশাহীতেও পরীক্ষা দিচ্ছিলেন না? রাজশাহী তো এটা ঘুরতে গেছিলাম ভাই, পরীক্ষা দেওয়ার জন্য না, এমনি ঘুরতে গেছিলাম। আমার হচ্ছে বুয়েটে আচ্ছা ভাইয়া, কোশ্চেন ছিল হচ্ছে ডিএমসি তে কত 587। কতর আমার মধ্যে হচ্ছে সিরিয়াল বুয়েটে ছিল থাকলে ডিএমসি তে পাওয়া যাবে? 587। আচ্ছা বলতেছি, বুয়েটে ছিল 587, ডিইউতে ছিল হচ্ছে 1772। ডিইউতে আমি সাবজেক্ট চয়েস দিইনি ওই জন্য। তারপর মেডিকেলে পাইছিলাম 68.75। আর রাজশাহীতে ঘুরতে গেছিলাম, এটাতে হয়েছিলাম 45তম। সর্বনাশ। ডিএমসি ডিএমসি তে মোটামুটি হচ্ছে 200-র মধ্যে, 200টা মেবি সিট, তাহলে 200-র মধ্যে থাকলে তুমি ডিএমসি তে চান্স পাবা। 200-র মধ্যেই থাকা লাগবে? হ্যাঁ, সবার 1 নম্বর চয়েস এটাই থাকে সাধারণত, এটাই হয়। একে থাকে ডিএমসি, দুইয়ে থাকে স্যার সলিমুল্লাহ, তিনে থাকে হচ্ছে সোহরাওয়ার্দী। এটা সাধারণত সবার সেম, ঢাকার 3টা। আপাতত এইটুকু জানলে এনাফ। ইউটিউবে দেখবা আরো। আমার তো সমস্যা ছিল হচ্ছে
কারো থেকে কিছু জানার মধ্যে কাউকে পাইনি, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ছিল। হবে লেখা তো জানোই। আচ্ছা, এখন আবার পড়ায় আসো। অনেক গল্প করলাম, তাই সময় নষ্ট করলাম। আচ্ছা, এখন দেখো, এতক্ষণ যে এগুলো আমরা পড়লাম সেগুলো হচ্ছে সমতলে। এই যে একটা সমতল ছিল, এই সমতলে বস্তু হচ্ছে স্থিতি ঘর্ষণ গতি ভাইয়া ঘর্ষণ একটু হিসাবটা সবাইকে করছি, একটু তাই না? না মিউট করবে। আচ্ছা, আমি করে দিচ্ছি। অ্যাডমিশনে কিন্তু প্রচুর, দেখো, পুরা বাংলাদেশ থেকে কত স্টুডেন্ট আসে, লাখ, হাজার হাজার না, লাখ লাখ স্টুডেন্ট আসবে। তার মধ্যে কিন্তু বুয়েটে সিট কত, মাত্র 1300, ঢাবিতে সিট 1700 বা 1800, এরকম কত জানি। আর হচ্ছে মেডিকেলের সিট হচ্ছে 3000, সরি 4300-এর মতো। তাহলে কত হয়, 3 4 7, 7500 মতো মোটামুটি। এটা হচ্ছে টপ সিট ধরা যায়, আর বাকি ভার্সিটি তো আছেই। কুয়েট কুয়েট চুয়েটের সিট হচ্ছে, ওই তিনটা মিলে সিট মোটামুটি 3300-এর মতো বুঝে সিট, কুয়েট কুয়েট চুয়েট মিলে। তাহলে কত হয়, মোটামুটি 10,000 ভালো সিট আছে। 10,000 ভালো সিট আছে, তাহলে বুঝো লক্ষ লক্ষ স্টুডেন্ট আসবে, তার মধ্যে এইগুলোর মধ্যে থাকতে হবে। এমনি পড়াশোনা করে করতে হবে, নিজেরাই ভেবে নিই সেটা। আর তো বলা রাখতেছে না। আর তোমাদের ধারণা নয় তোমার কতটা হচ্ছে আমাদের এলাকাগুলো কতটা পিছিয়ে আছে। এই যেমন ফয়সাল আছে, ফয়সাল থেকে শুনো যে ঢাকার পড়াশোনার ব্যবস্থাটা কেমন আর তোমাদের কেমন, তাহলেই বুঝবা কত ডিফারেন্স। আচ্ছা, যাই হোক, এতক্ষণ আমরা হচ্ছে সমতলে এগুলা দেখলাম। এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আনত তলে ঘর্ষণ। ফয়সাল তো কাম বানাবে। হুম, কেন ওখান থেকে সম্ভব না? সব জায়গা থেকে সম্ভব, একটু কষ্ট বেশি করবা। ঢাকায় সুবিধা যেমন আছে, অসুবিধাও আছে। ঢাকায় অনেক খরচ, অনেক খরচ। ফয়সাল আছো? ফয়সাল নাই maybe। ফয়সাল কি ঢাকার ভাইয়া? ঢাকা কলেজ আমার স্কুলেরই, কিন্তু আছে এখন ঢাকা কলেজে। ও আচ্ছা, ঢাকা কলেজ কত থেকে নিছে? আমি জানি না ভাই, এগুলা এইবারে ওইগুলা ওইরকম ধারণা নাই অত ভালো আমার। 1230। 1229। আচ্ছা, 1230। ওইগুলা কলেজ কোনো ফ্যাক্ট না, সে মেইন কথা হচ্ছে তোমার নিজের উপরে। আমার এমন কলেজ ছিল, ভাইয়াই তো জ্বলন্ত উদাহরণ। আমি হচ্ছে, আমার আগে একজন মাত্র আছে, এক আপু আছে, তাও কোন ডিপার্টমেন্টে জানি আছে, আইপি না কোন ডিপার্টমেন্টে জানো আছে। এক আপু আছে, বড় আপু, সিভিল অথবা আইপি তে এক বড় আপু আছে। মেডিকেলেও ওইটাই। তেমন কেউ নাই আমাদের কলেজ থেকে। আমি সেকেন্ড পার্সন, এমন কলেজ আমার। এবছর একজনের চান্স আছে আসার, আমার মেসেজ ছিল। ও ছিল হচ্ছে বিএম এর ফার্স্ট বয় ছিল, আমাদের পরের ব্যাচে। দেখা যাক কি করে। আমার, আচ্ছা, আনত তলে ঘর্ষণটা কেমন দেখো। আচ্ছা, আনত তল মানে কি বলো তো দেখি। ভূমির সাথে লেগে থাকা তল ছাড়া যেগুলা তল আছে মনে হয়। হ্যাঁ, আনত তলটা দেখো আসলে, এই যে এটা কি একদম ভূমিতে আছে না। আনত তল মানে হচ্ছে এই যে দেখো, এরকম কোনো তল থাকতে পারে না। যেমন হচ্ছে ফ্লাইওভারের উপরে উঠবা, বা হচ্ছে আর কি উদাহরণ দেওয়া যেতে পারে, মানে এইরকমই আর কি যেগুলা হয়। এইগুলাকে দেখো তো, একটা কোণ থাকে না, এখানে হচ্ছে এইটা মনে করো হচ্ছে ভূমি, তাহলে ভূমির সাথে একটা কোণ করে আছে না এটা, এটাকে বলা হয় হচ্ছে আনত তল। এই জায়গায় একটা মনে করো বস্তু আছে এখানে এইভাবে। আচ্ছা, এটাকে ঘুরাই কেমনে আমি তো জানি না। আচ্ছা, আমি হাতেই আঁকি এখানে।
হাতে একাই ওটাই বেটার। আচ্ছা দেখো, এই জায়গায় মনে করো এইভাবে একটা বস্তু আছে, থাকতে পারে না? আনা তো তলে। এই তলের উপরে ঘর্ষণ কেমনে কাজ করে দেখো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মনে করো এই তলটা এটার সাথে থিটা কোণে আছে, ঠিক আছে? আচ্ছা, কোনো বস্তু যেইখানে থাকুক না কেন, এমজি তার ঠিক কি নিচের দিকে কাজ করে না? হ্যাঁ ভাইয়া। এমজি সব সময় ঠিক তার নিচের দিকে কাজ করে না? ধরে নিলাম এটা হচ্ছে তার এমজি। আচ্ছা, এই চিহ্ন দিয়ে বোঝা কঠিন। দেখো এমজি কিন্তু সব সময় তার হচ্ছে নিচের দিকে কাজ করে। তাহলে নিচের দিকে যদি এমজি কাজ করে, এই যে এটা হচ্ছে এমজি দিক দিয়ে দিলাম। আচ্ছা, এইটা যদি এমজি হয়, দেখো এইটা যদি এমজি হয়, এটা তাহলে দুইটা উপাংশ আছে না? একটা আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। দুইটা উপাংশ থাকবে না? দেখো আনুভূমিক হুম। উপাংশটা এই যে এইদিকে একটা থাকবে উপাংশ, এইদিকে একটা উপাংশ থাকবে, আবার এই যে ঠিক তার লম্ব দিকে এইদিকে একটা উপাংশ থাকবে। দুইটা উপাংশ থাকবে না এখানে? আচ্ছা, তাহলে দেখো তো কোনটা কি হবে। আহা, এত সুন্দর করে আঁকালাম, এখন তো কেটে যাবে, সময় শেষ। আবার লিঙ্ক দিচ্ছি না।